এই আয় ব্যয়ের অঙ্কটি ফুড এসআই 2022-এ কিন্তু এসেছে এবং এটি 20 নম্বর প্রশ্ন। বলছে এ বি সি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত বলেছে 8:9:15। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা একটা ইনফরমেশন পেলাম যে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, বাকিদের কিন্তু আমি পাইনি। তাহলে আমাদেরকে এটা ধরেই অঙ্ক করতে হবে। দেখো এ বি সি এদের কি বলেছে বলো তো? এদের আয় বলেছে 7, 9 আর 12। তাহলে আমরা জানি না প্রকৃত আয় কত, অতএব ধরে নিতে হবে এ এর আয় 7x, বি এর আয় 9x আর সি এর আয় হচ্ছে 12x। আর ব্যয়ের অনুপাত যেহেতু দিয়ে রেখেছি 8:9:15, সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে 8y, 9y আর 15y। এবার প্রশ্নানুসারে বলছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। কে করে? এ। তাহলে আমরা বলতে পারি না যে আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে? সঞ্চয়, তাই তো? তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী এর 7x হচ্ছে আয়, ব্যয় হচ্ছে 8y সমান সমান বলেছে এ তার আয়ের 1/4। তাহলে আয় কত? আয় হচ্ছে 7x, এর 1/4। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কত হবে? 7x মাইনাস 8y সমান সমান 7x/4। ক্লিয়ার? তারপরে দেখে নাও, ক্রস মাল্টিপ্লাই করলে পাবো 28x মাইনাস 32y ইজ ইকুয়াল টু 7x। ঠিক আছে, তাহলে দেখো 28x থেকে যদি আমি 7x বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 21x মাইনাস 32y ইজ ইকুয়াল টু 0। দেন আমি বলতে পারি x/y সমান সমান হচ্ছে 32/21। তার মানে x সমান সমান 32, y সমান সমান 21। 32টা কি? আয়। তাহলে তুমি ব্যয় কত করছো? 21 হচ্ছে এটা ব্যয়। কারণ দেখো প্রথমে আমি বলেছি আয় হচ্ছে x আর ধরি ব্যয় 8y, 7x 8y। তাহলে আয় আর ব্যয় আমি x আর y এর অনুপাত কত পেয়ে গেলাম? ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে আয় আর ব্যয়ের অনুপাত x আর y এর 32 আর 21। এবার এদের মান পুট করে দিলেই তুমি পেয়ে যাবে। তাহলে এর আমি সঞ্চয় বের করি। এর সঞ্চয় কত হবে? 7x মাইনাস 8y। দেন আমরা বলতে পারি 7 ইন্টু 32 মাইনাস 8 ইন্টু 21 কত হচ্ছে? 7 × 4, হাতে থাকলো 1, এর সাথে হচ্ছে 224 মাইনাস 168। তাহলে কত পাবো? এর সঞ্চয় 656 পাচ্ছি। দেখো অপশন এতে কিন্তু 56 রয়েছে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম অপশন এ। এইভাবে তোমাদেরকে বি এর সঞ্চয় বের করে নিতে হবে। বি এর দেখো 9x মাইনাস 9y। তাহলে 9 এর মান পুট করে দেবে 32 মাইনাস 9 ইন্টু 21। তাহলে 9 × 18 8, হাতে থাকলো 1, 3 × 7 আর 28 288 মাইনাস 9 × 9 2 × 18 189। ঠিক আছে, তাহলে 18 থেকে 9 বাদ গেলে 9, হাতে থাকলো 1, 18 × 9 18 9, হাতে থাকলো দেখো 99। তাহলে বি এর পেয়ে গেলাম 99। অনুরূপভাবে সি এর আয় বেরোবে 69। অপশন এখানে এ হচ্ছে এর সঠিক উত্তর। এই অঙ্কটা ফুড সাব ইন্সপেক্টরের অঙ্ক, 2022 সালের রিক্রুটমেন্টের এটা কিন্তু অঙ্ক। এটা হচ্ছে বয়সের অঙ্ক, এজ প্রবলেম, কিন্তু এটাকে আমি একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 6 বছর আগে
সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। আগে এই জিনিসটাকে সলভ করো। 6 বছর আগে মানে অতীতের কথা বলেছে। 6 বছর আগে তোমার ধরো বয়স এখন যদি 10 বছর হয়, 6 বছর আগে তোমার বয়স কত ছিল? 10 থেকে 6 বছর বাদ দিলে তোমাকে -4, মানে সরি 4 বছর বয়স ছিল, 10 থেকে 6 বাদ দিলে 4 বছর ছিল। অবভিয়াসলি তার 6 বছর আগে হলে -6 লিখবে এখানে, অতীত যেহেতু বলেছে, -6। এবার দুজন ব্যক্তি আছেন, একজন হচ্ছে সুশীল আর একজন হচ্ছে স্নেহাল। তাহলে সুশীলের 6 বছর, আচ্ছা 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। তাহলে স্নেহালের বয়স যদি x ধরি, তাহলে সুশীলের বয়স ছিল 3x। ক্লিয়ার? এবার বলছে 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে। খুব ভালো কথা। এটা কখন হবে? এটা হবে ভবিষ্যতে। ভবিষ্যতে আমি বলছি তোমার বয়স 10 বছর, 6 বছর পর কত হবে? তাহলে 16 হবে, 6 বছর প্লাস হবে। তাহলে তুমি এখানে +6 লিখে 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ, মানে ধরি এখন স্নেহালের বয়স আমি জানি না, তাহলে x 5-এর 3 গুণ মানে হচ্ছে কত? 5x/3। এবার এইটাকে ক্যালকুলেট করতে হবে। এমন একটা সংখ্যা নাও যেখানে এই প্রত্যেকটা ক্যালকুলেশন ঠিক হয়। ধরো x এর মান আমি নিলাম 3, তাহলে এটা কত হবে? এটা হবে x এর মান যদি হয় 3, তাহলে 3 3 এটা হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 3। তাহলে এটাও যদি 3 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 5 × 3/3। ঠিক আছে? তাহলে এই 3 3 কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে? 5। তাহলে আমরা পেয়ে গেলাম 5:3 আর এখানে পেলাম 9:3। ক্লিয়ার? দেখো আমি 3 দিয়ে কিন্তু প্রত্যেককে মানে 4টি ইউনিটকে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে? 3 দিয়ে, একেও কিন্তু আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। বিষয়টা হচ্ছে x এর ভ্যালু ধরেছি 3, তো এখানে মাল্টিপ্লাই হবে না, 3 এর ইউনিটটা ডাইরেক্ট এখানে বসে যাবে। তাহলে 9:3 পেলাম, এখানে পেলাম 5:3। রেশিও কিন্তু ব্যালেন্সে নেই, কারণ হচ্ছে এই 3 আর এই 3 এর যে ব্যালেন্স বা গ্যাপ সেটা হচ্ছে 0। আর এইখান থেকে যে এই যে 9 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 4। রেশিও ব্যালেন্সে নেই। রেশিও ব্যালেন্স করার নিয়ম হচ্ছে, দেখো 5 থেকে 3 গ্যাপ হচ্ছে 2, আর এই 9 থেকে 3 গ্যাপ হচ্ছে 6। ক্লিয়ার? এই নিচের এই সংখ্যা দিয়ে উপরের দুটো ইউনিটকেই তোমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, 9 দুগুণী 18 আর 3 দুগুণী 6। আর এই 6 যে ইউনিট সেটাকে নিচের দুটো ইউনিটকে গুণ করতে হবে, রেশিওকে। তাহলে 5 6 কত হচ্ছে? আমরা পেলাম এখানে 30, আর এখানে পেলাম 3 6 18। দেখো এইটা হচ্ছে সুশীল আর এটা স্নেহাল। পেলে 18:6 আর 30:18। এই 18টা কিন্তু অতীতের বয়স, 6 বছর আগে। ঠিক আছে? আর এইটা হচ্ছে ভবিষ্যতের বয়স। তাহলে মাঝে কে লুকিয়ে রয়েছে? মাঝে লুকিয়ে রয়েছে বর্তমান বয়স। দেখো আচ্ছা এবার আমি আর একটা জিনিস বলি, এটা বর্তমান লুকিয়ে রয়েছে থাক। দেখো 6 থেকে 18-র গ্যাপিং হচ্ছে কত? 12, আর 18 থেকে 30-এর গ্যাপিংও কিন্তু 12। তাহলে আমরা বলতে পারি 12 ইউনিট, যেহেতু রেশিও ব্যালেন্সে চলে গেল, দুটোরই মানে গ্যাপ হচ্ছে 12, তাহলে 12 ইউনিট সমান সমান এই -6 আর +6 দুটোর ডিফারেন্স হচ্ছে 12। তাহলে 12 ইউনিট সমান সমান 12 হলে 1 ইউনিট সমান সমান কিন্তু মনে রাখবে 1। তাহলে আমি বলতে পারি যে ভবিষ্যতে মানে +6 বছরে স্নেহালের বয়স 18 × 1 ইউনিটে 18 আর 30 × 1 ইউনিটে 30ই হবে। তাহলে 6 বছরের আগে মানে 6 বছর ভবিষ্যতে যদি
স্নেহালের বয়স 18 হয়, তাহলে বর্তমান বয়স কত? তাহলে 18 থেকে আমি 6 কমিয়ে দিলে কত পাবো? 12 পাবো। আর সুশীলের বয়স 30 থেকে যদি আমি 6 কমিয়ে দিই তাহলে কত পাবো? 24 পাবো। তাহলে আমরা বলতে পারি সুশীলের বর্তমান বয়স কত? 24। আর স্নেহালের বর্তমান বয়স হচ্ছে 12। এই দেখো বর্তমান, ঠিক আছে। তাহলে দেখো স্নেহালের বর্তমান বয়স কত? স্নেহালের বর্তমান বয়স হচ্ছে অপশন এ 12 বছর। এবার তুমি দেখো একটা জিনিস আমি বলি, তুমি এটাকে কিন্তু ব্যাক ক্যালকুলেশন করেও মেলাতে পারো। কি করে স্যার? দেখো এটা এই দুটো কি 12 আর 24 হচ্ছে বর্তমান বয়স স্নেহালের আর সুশীলের। 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে। কেমন করে 6 বছর পর? 6 বছর পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে 30 আর 18। আবার দেখিয়ে দিচ্ছি 6 বছর পর এদের বয়স হচ্ছে কত? সুশীলের 30 আর স্নেহালের হচ্ছে 18। এইবার দেখো বলেছে 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে। 5-এর 3 গুণ মানে কত? 18-র 5-এর 3 গুণ কত? 3 6 18, 5 6 30। মিলল? 5-এর 3 গুণ 30। এইভাবে তুমি অতীতের বয়সটাও বের করলে দেখবে 3 গুণই বেরাবে। বর্তমান বয়স যদি 24 হয় আর বর্তমান স্নেহালের বয়স যদি 12 হয়, তাহলে 6 বছর আগে কত ছিল? 24 থেকে তুমি যদি 6 বাদ দিয়ে দাও কত পাবে? 18। আর 12 থেকে 6 বাদ দিয়ে গেলে পাবে 6। তাহলে 6-এর 3 গুণ 3 6 18 হচ্ছে না, ইন্টু 3 হয়ে গেল। তাহলে এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে করবে। এগুলো জটিল প্রসেস না, আমি একটু হয়তো লেখাটা জটিলভাবে হয়ে গেল, কিন্তু যদি একটু বুঝে বুঝে করো আমি যেভাবে বলছি, এটা সব থেকে ইজি প্রসেস এবং এটা অ্যাকচুয়ালি রেশিও ব্যালেন্সের প্রসেস। এইভাবে অঙ্ক ফাস্ট বেরোয়, বুঝে গেলে একবার মাথা থেকে বেরোবে না। দেখো এই অঙ্কটা ফুড সাব ইন্সপেক্টরের কিন্তু অঙ্ক, ফুডস এসআইয়ের 2022 সালে এই অঙ্কটি কিন্তু এসেছে। 96 নম্বর অঙ্কে বলছে এর 5% আয় বি এর 15% আয়ের সমান এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় 2000 টাকা হয় তাহলে এ বি সি এর মোট আয় কত? দেখো এখানে একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সি এর আয় 2000 টাকা। আমরা কিছু করব না, আমরা যেভাবে অঙ্ক বলেছি আমরা সেভাবে এগোবো। বলছে এ এর আয় 5%, বি এর আয়ের 15% এর সমান। সমান যদি বলে তাহলে দেখো এ এর আয় কি বলেছে? 5% সমান সমান বি এর আয়ের কত বলেছে? 15% এর সমান। তাহলে এটাকে আমি যদি ছোট করে নিই, দেখো 5 এখানে হচ্ছে 3, তাহলে এখানে কি পড়ে থাকবে? 1। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি a বাই বি ইজ ইকুয়াল টু 3/1। আবার এটাকে যদি আমি রেশিওতে নিয়ে যাই a ইজ টু বি, আমরা কি বলতে পারি? 3:1। এটা গেল একটা স্টেটমেন্ট। এইভাবে আমি সেকেন্ড একটা স্টেটমেন্ট করব, যেটা বলেছে এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। তাহলে বি এর 10% আয় সমান হচ্ছে কার? সি এর 20% এর। তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো? 1 আর 2। তাহলে এটাকে আমি বলতে পারি বি বাই সি সমান সমান 2/1। এটাকে যদি আমি রেশিওতে নিয়ে যাই বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 2:1। ঠিক আছে, তাহলে a ইজ টু বি 3:1 পেলাম, b ইজ টু সি 2:1 পেলাম এবং আমাদেরকে চেয়েছে এ বি সি এর মোট আয় কত। চলো ঠিক আছে, তিনজনের মোট আয়। তাহলে এইটাকে আমি একটা নর্মাল যদি তিনটে রেশিওতে আনি, তাহলে a ইজ টু বি আর b ইজ টু সি। a ইজ টু বি কত? 3:1 আর b ইজ টু সি আছে 2:1। তাহলে এখানে দেখো এখানেও b কমন, আবার এখানেও b কমন। তাহলে তোমরা এটাকে ব্যালেন্স করতে গেলে দেখবে b এর এখানে যেহেতু মান হচ্ছে 1, তাহলে এই 1 এর নিচে b এর মানকে 2 টাকা পুট করো, 2:1 এইভাবে রেখে দাও।
তাহলে এখানে S2 লাগাও, এখানে যে ফাঁকা ঘরটা রয়েছে এই যে 1 আছে সেটাকে বসিয়ে দাও, মানে যার পাশে যে ফাঁকা থাকবে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবে। আবার সমান দিলাম, এখানেও একটা ফাঁকা ঘর আছে, এখানে 2 আছে, তাহলে এখানে তুমি 2টাকে বসিয়ে দাও, দিয়ে সমান করে নাও। 3 দুগুনি 6, 2 একে 2 আর 1 একে 1। তাহলে আমরা এটা কি পেলাম? এটা পেলাম A:B:C, 6:2:1 পেলাম। তাহলে আমরা যদি A:B:C 6:2:1 পাই, তাহলে এই তিনটেকে যদি যোগ করি তাহলে কত পাবো বলো তো? 9 ইউনিট। কত পেলাম? 9 ইউনিট। তাহলে 9 ইউনিটটাকে আমি এখানে লিখছি, 9 ইউনিট পেলাম। এইবার দেখো সি এর মান কত? সি এর মান এখানে হচ্ছে 1 ইউনিট। তাহলে এখানে বলেছে সি এর আয় 2000 টাকা। তাহলে 1 ইউনিট যদি সি এর আয় সমান সমান 2000 হয়, তাহলে A:B:C 6:2:1 কে যোগ করলে আমরা কত পেয়েছি? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট সমান সমান তুমি এখানে 2000 করে দাও, কত হবে? 18,000 টাকা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এখানে অপশন সি। কারণ এখানে দেখো বলেছে তাহলে ABC এর মোট আয় কত? তাহলে ABC এর মোট আয় 18,000 টাকা, কারণ এখানে 9 ইউনিট আছে। A:B:C 6:2:1 এটা হচ্ছে আয়ের ইনকাম। ঠিক আছে, তাহলে 9 ইউনিট সমান সমান 18,000, 1 ইউনিট যদি 2000 হয়, তাহলে সঠিক উত্তর অপশন সি। এই অঙ্কটিতে বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হলো 20:21। তাহলে এর উপর লাভের শতাংশ কত? আচ্ছা দেখো, ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 20:21 কথার অর্থ হলো সে কিনেছে 20 টাকায় আর বিক্রি করেছে 21 টাকায়। তাহলে তুমি যদি কোনো জিনিস 20 টাকায় কিনো এবং 21 টাকায় বিক্রি করো, তুমি লাভ কত করলা? তুমি করলা 1। এই 1টা কি? এই 1টা হচ্ছে প্রফিট। ঠিক আছে, বলেছে লাভের শতাংশ কত? লাভের শতাংশ মানে তোমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজটা বের করতে। তো প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। তাহলে এই সূত্র অনুযায়ী প্রফিট কত টাকা? 1 টাকা। কস্ট প্রাইস তুমি কততে কিনেছিলে? 20 টাকায়, 20 টাকা বসিয়ে দাও, আর ইনটু কত? 100। তাহলে এই 0 কেটে গেল, আর এখানে হচ্ছে 5 দুগুনি 10। তাহলে তোমার প্রফিট কত বেরালো? 5%। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ। তার মানে হচ্ছে 20 টাকার 5% কত? দেখো 5% মানে 5/100। এই 0 কেটে গেল, 5 দুগুনি 10, আর এই 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এই যে 1 টাকা 5%, এটা 20 টাকার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তবেই না 21 হচ্ছে। 20 টাকার মাল তুমি 1 টাকা লাভ করেছো, তার জন্য তো তুমি এই 21 টাকাতে সেল করতে পেরেছো। তাহলে 20 টাকার 5% হচ্ছে 1 টাকা। এটা আমি আদার্স একটা ওয়েতে দেখালাম। তো এটা সঠিক উত্তর অপশন এ। ফুড এসআই 2022 সালের যে পরীক্ষাটা, ঠিক আছে, সেই পরীক্ষা কিন্তু এটা এসেছে 22 সালে। বলছে কিছু পরিমাণ টাকার 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর 1 টাকা। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ বলতে যেটা বলতে চেয়েছি যে প্রিন্সিপালটা বের করতে, এবং এখানে কি বলেছে? কিছু পরিমাণ টাকা, মানে টাকার উল্লেখই নেই এখানে। এখানে তুমি টাইম পাচ্ছ, ঠিক আছে, আর কি পাচ্ছ? রেট অফ ইন্টারেস্ট পাচ্ছ। দেখো এটা আমি দুভাবে দেখাবো, 2 রকম ভাবে দেখাবো। একটা হচ্ছে ফর্মুলা মেথড, একটা হচ্ছে ফর্মুলা মেথড। ফর্মুলা মেথড কি বলছে? 2 বছরের জন্য যে ফর্মুলাটা রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের যে পার্থক্য, তার ফর্মুলা রয়েছে P ফর প্রিন্সিপাল, R ফর রেট অফ ইন্টারেস্ট বাই
100 স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা 2 বছরের জন্য। ঠিক আছে, বলছে 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারের সুদের অন্তর 1 টাকা। তার মানে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের অন্তর বা ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে আমি এখানে 1 বসিয়ে দিলাম, সমান সমান আমাকে বলেছে টাকার পরিমাণ নির্ণয় করো, তাহলে পি কত সেটা আমাকে বের করতে হবে, আমি পি বসিয়ে দিলাম। এরপরে দেখো 4% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, আমি 4 বসিয়ে দিলাম বাই 100। আর 2 বছর যেহেতু আছে তাহলে এই যে 2 রেখেই দিয়েছি, 2 রেখে দিলাম, এখানে টাইম হয় অ্যাকচুয়ালি, রেখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে আমি পি এর মানটা পেয়ে যাবো, মানে টাকার পরিমাণ পেয়ে যাবো। দেখো 4 25 কত হয় 100। ঠিক আছে, তাহলে 1 is equal to p into 1 by 25 স্কোয়ার কত হয় 625। ঠিক আছে, তাহলে এই 1 তুমি উড়িয়ে দাও, কত পাবে পি এর ভ্যালু 625 পাবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর অপশন সি, মানে টাকার পরিমাণ কত 625। এটা হলো একটা মেথড। আর একটা আমি মেথডে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে রেশিও মেথড। রেশিও মেথড, তো টাকার পরিমাণ নির্ণয় করো। আমি টাকা জানি না কত, তা আমি ধরে নিলাম টাকার পরিমাণ 100। কি করলাম, এটা আমি ধরলাম। তাহলে 100 টাকার 4% হারে 2 বছর যদি হয়, তাহলে 100 টাকার 4% এটা হচ্ছে ফার্স্ট ইয়ার কত 100 টাকা ফার্স্ট ইয়ার 4% হচ্ছে 4 টাকা তোমাকে, আর সেকেন্ড ইয়ার হচ্ছে 4 টাকা। ধরো তুমি কারোর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, তাহলে 4% সরল সুদের হারে প্রথম বছরে 4 টাকা, দ্বিতীয় বছরে 4 টাকা তোমাকে দিতে হচ্ছে। এই দুটো কি 4 আর 4 8 টাকা, তুমি কি দিলে, তুমি দিলে সিম্পল ইন্টারেস্ট। তার পরের বছর মানে সেকেন্ড ইয়ার তোমাকে তো এই 4 টাকার আবার কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে 4% রেটে 4 টাকার 4% রেটে টাকা তো ফেরত দিতে হবে। তাহলে 4 টাকার 4% কত হয় 4 4 16.16। তাহলে এইটা কি 0.16টা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে তুমি 2 বছর শেষে 100 টাকা যদি ধার নাও, তোমাকে কত দিতে হচ্ছে 4 আর 4 8, 8 টাকা 16 পয়সা তোমাকে কিন্তু রিটার্ন দিতে হচ্ছে। কিন্তু কি বলেছে, বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হারে সুদের অন্তর বলে দিয়েছে 1 টাকা। আমি প্রথমে দেখিয়েছি এই 4 আর এই 4 মিলে 8 হচ্ছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, আর এই 0.16টা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দেখো 8.16 হলো, তাহলে 8.16 এর মধ্যে 8টাই মানে 8 টাকাটা হচ্ছে সরল সুদ, আর 0.16 যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে 8 আর 0.16 এর মধ্যে মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, এটা আমি মিটিয়ে দিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। তাহলে সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে 0.16। তাহলে এই 0.16টাই কিন্তু প্রশ্নে বলেছে 1 টাকা। তাহলে তুমি তো ধরেছো 100 টাকা, তাহলে 0.16 যদি অন্তর 1 টাকা হয় তাহলে 100 টাকাটা কত হবে, এইটা বের করলেই তো হয়ে যায়। তাহলে কত হবে, এইটাকে আমি এখানে করে দিচ্ছি, এটা হবে 100। তাহলে আমি এইটাকে আমি এখানে করে দিচ্ছি, তাহলে 0.16 যদি 1 হয় তাহলে 100 কত, তাহলে 100 হবে 100টা উপরে উঠে যাবে ইন্টু 1 বাই 0.16। তাহলে পয়েন্ট যদি উঠিয়ে দাও ইন্টু হচ্ছে এখানে 100। ঠিক আছে,
তাহলে আমি এইটাকে এই দিকে নিয়ে আসছি, যেহেতু একটু জায়গাটা কম সেহেতু আমি এইখানে দেখাচ্ছি। 0.16 যদি 1 হয় তাহলে 100 সমান সমান কত হবে? 100 সমান সমান হবে 100টা উপরে উঠে যাবে ইন্টু 1/0.16। তাহলে এই পয়েন্টটাকে যদি উঠিয়ে দাও এখানে হবে কত? 100। এবার তুমি এটাকে এই করো, 4 4 16, 4 25 100, আর এখানে 4 25 100। তাহলে 25 কে 25 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি কত পাবো? 25 এর স্কয়ার 625। তাহলে এই 100টা কত পেলাম আমি? 625। দেখো অ্যানসার অপশন সি 625। তাহলে টাকার পরিমাণ 625। তুমি দুই ভাবেই করতে পারো, ফর্মুলা মেথডে মুখস্থ করে রাখতে পারো, এটা হচ্ছে 2 বছরের ফর্মুলা, কিংবা রেশিও মেথড ধরেও করতে পারো।